এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির মৃত্যুর ঘোষণা। হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার। তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে? আওয়ামী লীগ যাদের টার্গেট করেছে, গুলিবিদ্ধ ওসমান হাদি তাদের অন্যতম বললেন রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। শেষ, সবকিছু শেষ। হাদি আর বেঁচে নেই। তাকে যেই ডক্টর চিকিৎসা করেছিলেন সেই ডক্টর ঘোষণা দিয়েছেন যে ওসমান হাদি আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। হাদিকে যে গুলি করা হয়েছে, একটা গুলি মাথার বাঁ পাশ দিয়ে ঝুঁকে বাঁ পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, ফলে তার ব্রেইন ডেড হয়ে গিয়েছে। ফলে চিকিৎসকেরা এ শঙ্কায় তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। ডক্টর স্পষ্ট ভাষায় হাদিকে মৃত ঘোষণা করে দিয়েছেন। হাদি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারপরও চিকিৎসা চালানো হচ্ছে। হ্যাঁ, তার অবস্থা এতটাই আশঙ্কাজনক, তিনি কি বেঁচে আছেন না মারা গিয়েছেন সেটাও কিন্তু সন্দেহ। মানে হাদির জীবনটা এখানেই শেষ, হাদি আর আমাদের মাঝে নেই। এই সংবাদটি কয়েকদিন পর ঘোষণা করা হতে পারে। এই ওসমান হাদি সত্য কথা বলত, আর এই সত্য কথা বলার কারণেই জীবনটা আজ চলে গেল। এইভাবে যারাই সত্য কথা বলছেন, এই বাংলাদেশে তাদের জায়গা হয়নি, তাদেরও জীবন যাবে। আজ হাদিদের মৃত্যুতে শোকাহত সারা বাংলাদেশ। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন ২ ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাদের খুঁজে বের করার জন্য সাধারণ জনগণের কাছে তথ্য চেয়ে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিলেই তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শনিবার ১৩ই ডিসেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ডিএমপি হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ডিএমপি তাকে হুন্নে হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হল। ডিসি মতিঝিল 013200400800, ওসি পল্টন 013200400132। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে। প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২:১৫-র দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছে নির্বাচন কমিশন। ঠিক ২ মাস পর আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সাধারণত এই তফসিল ঘোষণা পর রাজনৈতিক দলগুলোকে প্রার্থী চূড়ান্ত করতে দেখা গেলেও এবার সেই কাজটি অনেকটাই এগিয়ে রেখেছে নির্বাচন ঘিরে আলোচিত দল বিএনপি, জামায়াত ও এনসিপি। ৩টি দলই এরই মধ্যে তাদের বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাশাপাশি জোট ও আসন সমঝোতা নিয়েও দলগুলোর কৌশলের নানা খবর আসছে গণমাধ্যমে। প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজনকে মনোনয়ন দিয়ে জামায়াতে ইসলামী যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি বেশ কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রকাশ্য বিক্ষোভের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়াও নির্বাচনে অংশ নিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ২ জন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। তারা এনসিপিতে যোগ দেবেন নাকি অন্য কোথাও যুক্ত হবেন সেটি নিয়েও রয়েছে নানা গুঞ্জন। তফসিল ঘোষণার পর রাজনীতির মাঠে দলগুলো কে কোন অবস্থায় আছে এক নজরে দেখে আসা যাক। বিএনপি দেশের বাইরে নেতা, মাঠে বিদ্রোহী প্রার্থী।
সালে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দ্রুততম সময়ে নির্বাচনের তাগাদা দিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অবশেষে ১৬ মাস পর সেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শারীরিক জটিলতা নিয়ে দলীয় প্রধান হাসপাতালে থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি কতটা গুছিয়ে নির্বাচনী কার্যক্রম করতে পারবে সেটি নিয়ে সংশয় আছে পর্যবেক্ষকদের মধ্যে। যদিও এরই মধ্যে ২ দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে প্রার্থী ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশের মতো নানা কর্মসূচি দিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। এরই মধ্যে বিক্ষোভ ও নানা সমালোচনার মুখে মনোনয়ন ঘোষণার একদিন পরেই অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর ১ আসনের প্রার্থী বদল করে দলটি। এদিকে জুলাই আন্দোলনের পর থেকেই ১৭ বছর ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আলোচনা থাকলেও এখনও ফেরেননি তিনি, যার কারণ হিসেবে আলোচনায় আছে তার নিরাপত্তা ইস্যুটি। তারেক রহমান এখনও পর্যন্ত দেশে ফিরে না আসায় নেতাকর্মীদের মধ্যেও দলের নেতৃত্ব নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে, যার প্রভাব ভোটের মাঠেও পড়তে পারে বলে সতর্ক করছেন পর্যবেক্ষকরা। তার ওপর মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীণ কোন্দল আর দ্বন্দ্বের যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তা জনমনে যেমন বিরূপ প্রভাব ফেলছে, তেমনি প্রচারণার গতিও ধীর করে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়া জোটের বিষয়েও দলটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখান থেকে কাউকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও কম, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ফলে জোট বা আসন সমঝোতার জন্য এখনও পর্যন্ত ২৮টি আসন ফাঁকা আছে বিএনপির। মনোনয়ন বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থের ২টি আসন, ব্রাহ্মণবাড়িয়ায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বগুড়া ও চট্টগ্রামে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক এবং পটুয়াখালী ও ঝিনাইদহে গণ অধিকার পর্ষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন ফাঁকা রেখেছে বিএনপি। এছাড়া জোট ও মিত্র দলগুলোর মধ্যে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টি জাফার চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার প্রার্থী হতে পারেন। এই আসনও ফাঁকা রেখেছে বিএনপি। এদিকে লক্ষ্মীপুর ১ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসা বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে মামুনুল হকের ঢাকা ৭ আসন প্রথমে ফাঁকা রাখলেও দ্বিতীয় দফায় সেই আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ঘোষিত ৩১ দফা অনুযায়ী বেশ আগে থেকেই জাতীয় সরকার গঠনের কথা বলে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের সুযোগ পেলে সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে বলে বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২ আসনে হিন্দু প্রার্থী জামায়াতের, ধর্মভিত্তিক ৮টি দলের সঙ্গে সমঝোতা। শুরু থেকেই নির্বাচনের আগে সংস্কার, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলে আসছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। অন্যদিকে প্রার্থী ঘোষণার দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ছিল দলটি। এই বছরের শুরু থেকেই বিভিন্ন জেলায় সমাবেশ করে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। জুলাই মাস নাগাদ এই সংখ্যা দাঁড়িয়েছিল ২৯৬টি। যদিও পরবর্তী সময়ে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। সবশেষ তফসিল ঘোষণার দিন পর্যন্ত মোট ২৯৮টি আসনে এই দলের প্রার্থী দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি জামায়াত। নির্বাচনের জন্য